পুরুলিয়ার রুক্ষ লাল মাটির রাস্তা, দুপাশে পলাশ আর শিমুলের জঙ্গল, যা দিনের বেলাতেও এক অদ্ভুত বিষণ্ণতা সৃষ্টি করে। আর এখন তো অমাবস্যার রাত। অনির্বাণ নিজের পুরনো মারুতি গাড়িটা নিয়ে যখন এই জঙ্গলের রাস্তায় ঢুকল, তখন ঘড়িতে রাত 11টা। ইঞ্জিনের কর্কশ শব্দ ছাড়া চারপাশ নিস্তব্ধ। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক সেই নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলছে। অনির্বাণের পেশা সাংবাদিকতা, কিন্তু নেশা হল প্যারানর্মাল ইনভেস্টিগেশন বা অতিপ্রাকৃত ঘটনার অনুসন্ধান। গত 10 বছর ধরে সে পশ্চিমবঙ্গের নানা ভুতুড়ে জায়গা চষে বেরিয়েছে। গঙ্গার ঘাটের শ্মশান থেকে শুরু করে দার্জিলিংয়ের কুয়াশা ঘেরা পুরনো ভিলা। কোথাও সে নিরাশ হয়নি, আবার কোথাও সে হাড় হিম করা অভিজ্ঞতার সাক্ষী হয়েছে। তবে এবারের গন্তব্য একটু আলাদা। ননীগোপাল জমিদার বাড়ি। স্থানীয় লোকমুখে জায়গাটি আয়না মহল নামে পরিচিত। গল্প আছে, প্রায় 100 বছর আগে এই জমিদার বাড়ির ছোট কর্তা বিলেত থেকে একটি অতিকায় আয়না নিয়ে এসেছিলেন। সেই আয়না নাকি সাধারণ ছিল না, ওটা ছিল কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা। জনশ্রুতি, অমাবস্যার রাতে ওই আয়নার সামনে দাঁড়ালে মানুষ নিজের প্রতিবিম্ব নয়, নিজের মৃত্যুর রূপ দেখতে পায়, আর তারপর সে আর ফিরে আসে না। গত 50 বছরে অন্তত 7 জন মানুষ এই বাড়িতে ঢুকে নিখোঁজ হয়েছে, তাদের লাশও পাওয়া যায়নি। অনির্বাণ এসব গালগপ্পে বিশ্বাস করে না, কিন্তু তার কৌতূহল ওই 7 জন মানুষকে নিয়ে। তারা গেল কোথায়? পুলিশি নথিতে তারা নিখোঁজ, কিন্তু স্থানীয়রা বলে আয়না তাদের খেয়ে নিয়েছে। গাড়িটা হঠাৎ করেই একটা অদ্ভুত শব্দ করে থেমে গেল। অনির্বাণ স্টার্ট দেওয়ার চেষ্টা করল কয়েকবার, কিন্তু লাভ হলো না। হেডলাইটের আলোয় সামনের রাস্তাটা দেখা যাচ্ছে, কিন্তু দুপাশে জমাট বাঁধা অন্ধকার। সে টর্চটা হাতে নিয়ে গাড়ি থেকে নামল। জায়গাটা জনমানবহীন। গুগল ম্যাপে দেখাচ্ছে জমিদার বাড়ি এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। পায়ে হাঁটা ছাড়া উপায় নেই। কাঁধের ব্যাগটা ঠিক করে নিয়ে অনির্বাণ হাঁটতে শুরু করল। জঙ্গলের হাওয়া কেমন যেন ভারী, একটা পচা গন্ধ নাকে আসছে। মনে হচ্ছে পুরনো ভিজে কাঠ আর মরা প্রাণীর গন্ধ মেশানো। হাঁটতে হাঁটতে তার মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। শুকনো পাতার ওপর পায়ের শব্দ, খসখস খসখস। সে ঝট করে পেছনে টর্চ মারল। কেউ নেই, শুধু বাতাসের দোলায় নড়তে থাকা গাছের ডালগুলো কেমন দানবীয় আকার ধারণ করেছে। মনের ভুল, বিড়বিড় করে নিজেকে শান্ত করল। প্রায় আধ ঘন্টা হাঁটার পর জঙ্গলটা একটু পাতলা হয়ে এল, আর তার সামনেই ভেসে উঠল সেই বিশাল ইমারত, ননীগোপাল জমিদার বাড়ি। একসময়ের প্রতাপশালী স্থাপত্য এখন ধ্বংসাস্তূপ। বিশাল লোহার গেটটা মরচে ধরে একপাশে হেলে পড়েছে। মূল ভবনের পলস্তরা খসে ইটের পাঁজর বেরিয়ে পড়েছে। জানালাগুলো ভাঙা, যেন অন্ধ কোটর দিয়ে বাড়িটা তাকিয়ে আছে অনির্বাণের দিকে। গেট দিয়ে ঢুকতেই একটা কনকনে ঠান্ডা হাওয়া তাকে স্বাগত জানালো। উঠোনের মাঝখানে একটা মরা তুলসী মঞ্চ, চারপাশ আগাছায় ভর্তি। অনির্বাণ বারান্দায় উঠে কড়া নাড়ল। যদিও সে জানে এখানে কেউ থাকে না, তবুও এটা তার অভ্যাস। কে? একটা ফিসফিসি শব্দে অনির্বাণ চমকে উঠল। শব্দটা বাড়ির ভেতর থেকে আসেনি, এসেছে তার ঠিক কানের পাশ থেকে। সে ছিটকে সরে গেল, টর্চ ঘোরালো চারপাশে। কেউ নেই। হ্যালো, কেউ আছেন? অনির্বাণ চিৎকার করে উঠল। তার গলার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। আছেন, আছেন, আছেন। দরজাটা সামান্য ঠেলে দিতেই ক্যাচ ক্যাচ করে খুলে গেল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। অনির্বাণ ভেতরে ঢুকল। বিশাল হলঘর, মাঝখানে একটা ঝাড় লণ্ঠন ঝুলে আছে, যার কাঁচগুলো মাকড়সার জালে ঢাকা। দেওয়াল জুড়ে তেলের রঙে আঁকা ছবি, বোধহয় পূর্বপুরুষদের। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রত্যেকটা ছবির চোখগুলো যেন উপড়ে নেওয়া হয়েছে। ক্যানভাসে চোখের জায়গায় কালো গর্ত। অনির্বাণ ডায়েরি বের করে নোট নিতে শুরু করল। তাপমাত্রা এখানে বাইরের চেয়ে অনেক কম। থার্মোমিটার বের করে দেখল 12 ডিগ্রি সেলসিয়াস, অথচ বাইরে ছিল 28 ডিগ্রি। এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় অনির্বাণের মনে হলো ওপরের রেলিং থেকে কেউ তাকে দেখছে। সে আলো ফেলল। এক মুহূর্তের জন্য মনে হলো একটা সাদা কাপড় পরা ছায়া সরে গেল। সে দ্রুত পায়ে ওপরে উঠল। দোতলায় অনেকগুলো ঘর, কিন্তু তার গন্তব্য সেই বিশেষ ঘরটি, যেখানে সেই অভিশপ্ত আয়না রাখা আছে। লোকমুখে শোনা বর্ণনা অনুযায়ী আয়নার ঘরটি করিডরের একদম শেষে। অনির্বাণ করিডর ধরে এগোতে লাগল। মেঝের কাঠের তক্তাগুলো তার প্রতি পদক্ষেপে আর্তনাদ করে উঠছে। হঠাৎ একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলো, খুব ক্ষীণ,
কিন্তু স্পষ্ট। ওয়া ওয়া শব্দটা আসছে শেষের ঘরটা থেকেই। অনির্বাণ দরজার সামনে দাঁড়ালো। দরজার পাল্লায় খোদাই করা অদ্ভুত সব নকশা, সাপ, খুলি আর জ্যামিতিক চিহ্ন। সে হাতলটা ঘোরালো। দরজাটা জ্যাম হয়েছিল না, মসৃণভাবে খুলে গেল। ঘরের ভেতরের একটা অদ্ভুত নীলাভ আভা, অথচ কোনো আলোর উৎস নেই। ঘরের মাঝখানে একটা বিশাল কাঠের স্ট্যান্ড, আর তাতে একটা ভারী মখমলের পর্দা দিয়ে ঢাকা কিছু একটা রাখা, আয়নাটা। অনির্বাণ ধীর পায়ে এগিয়ে গেল। কান্নার শব্দটা এখন আর নেই, তার বদলে একটা ফিসফিসি শব্দ শোনা যাচ্ছে, যেন হাজার হাজার মানুষ একসঙ্গে কথা বলছে, কিন্তু কোনো শব্দই স্পষ্ট নয়। সে পর্দার কোণটা ধরল, হাত কাঁপছে। সাংবাদিক সত্তা বলছে এটা কুসংস্কার, কিন্তু আদিম ভয় বলছে পালিয়ে যা। এক ঝটকায় পর্দাটা সরিয়ে দিল। বিশাল আয়না, প্রায় 7 ফুট লম্বা। ফ্রেমটা কালো পাথরের তৈরি, তাতে খোদাই করা মানুষের হাড়ের মতো নকশা। কিন্তু আয়নার কাঁচটা, ওটা সাধারণ কাঁচ নয়, ওটা ঘোলাটে, যেন ধোঁয়ায় আচ্ছন্ন। অনির্বাণ নিজের প্রতিবিম্ব দেখার চেষ্টা করল। প্রথমে কিছুই দেখা গেল না, শুধু ধোঁয়া। তারপর ধীরে ধীরে ধোঁয়া কাটতে শুরু করল। অনির্বাণ দেখল নিজেকে, কিন্তু ঠিক নিজেকে নয়। আয়নায় যে অনির্বাণ দাঁড়িয়ে আছে, তার জামা কাপড় ভেজা, মুখটা যন্ত্রণায় বিকৃত, আর গলার কাছে একটা গভীর ক্ষত থেকে রক্ত ঝরছে। অনির্বাণ শিউরে উঠে পিছিয়ে এলো। এসব হ্যালুসিনেশন, কার্বন মনোক্সাইড বিষক্রিয়া হতে পারে পুরনো বাড়িতে, সে নিজেকে বোঝালো। কিন্তু আয়নার ভেতরের অনির্বাণ নড়ল না। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আসল অনির্বাণের দিকে। তারপর আয়নার ভেতরের অনির্বাণ হাসল, এক পৈশাচিক হাসি। হঠাৎ আয়না থেকে একটা হাত বেরিয়ে এলো, ধূসর, পচা চামড়াওয়ালা হাত। অনির্বাণ চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো স্বর বের হলো না। হাতটা তাকে ধরার জন্য এগিয়ে আসছে। অনির্বাণ দৌড়ে ঘর থেকে বেরোতে চাইল, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছে। সে দরজায় ধাক্কা মারতে লাগলো। খোল, কেউ আছিস, বাঁচাও। পেছন থেকে একটা ভারী গলার আওয়াজ ভেসে এলো। পালানো অত সহজ নয় অনির্বাণ বাবু। অনির্বাণ ঘুরে দাঁড়ালো। ঘরের এক কোণে একটা ইজি চেয়ারে একজন বৃদ্ধ বসে আছেন, হাতে একটা জ্বলন্ত চুরুট। ঘরটা যখন সে ঢুকেছিল তখন তো কেউ ছিল না। কে আপনি? অনির্বাণ কাপা গলায় জিজ্ঞেস করল। বৃদ্ধ হাসলেন, তার দাঁতগুলো আগুনের মতো লাল। আমি ননীগোপাল, এই বাড়ির মালিক, আর তুমি আমার নতুন অতিথি। আপনি তো মারা গেছেন 80 বছর আগে, অনির্বাণ বলল। তার সাংবাদিকের মগজ এখনও কাজ করার চেষ্টা করছে। মৃত্যু? বৃদ্ধ তাচ্ছিল্যের সুরে বললেন, মৃত্যু তো একটা দরজা মাত্র, আসল খেলা তো তারপর শুরু হয়। এই আয়নাটা সেই দরজার চাবি। যারা এখানে আসে তারা নিজেদের অতীত থেকে পালাতে চায়, কিন্তু আয়না তাদের ভবিষ্যৎ দেখিয়ে দেয়। আমি এসব বিশ্বাস করি না, আমাকে যেতে দিন। যেতে তো দেবই, কিন্তু তার আগে একটা সত্য জানতে হবে তোমাকে। বৃদ্ধ ইশারা করলেন আয়নার দিকে। ভালো করে দেখো। অনির্বাণ মন্ত্রমুগ্ধের মতো আবার আয়নার সামনে দাঁড়ালো। এবার আর সে নিজের বিকৃত রূপ দেখল না। সে দেখল একটা দৃশ্য, একটা ব্যস্ত রাস্তা, একটা বাস উল্টে পড়ে আছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, মানুষ চিৎকার করছে, আর রাস্তার পাশে পড়ে আছে একটা লাশ। মুখটা থেতলে গেছে, কিন্তু হাতের ঘড়িটা চেনা। ওটা অনির্বাণের ঘড়ি। এটা কি? অনির্বাণ ফিসফিস করে বললেন, তোমার স্মৃতি। বৃদ্ধ উত্তর দিলেন, 3 দিন আগে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তুমি আসছিলে এই বাড়িরই খোঁজ নিতে, কিন্তু পৌঁছতে পারোনি। মিথ্যে কথা, আমি বেঁচে আছি। আমি গাড়ি চালিয়ে এখানে এসেছি। আমার গাড়িটা নিচে জঙ্গলের রাস্তায় খারাপ হয়ে গেছে। তোমার গাড়িটা দুমড়ে মুচড়ে খাদে পড়ে আছে অনির্বাণ, বৃদ্ধ শান্ত গলায় বললেন। তুমি এখানে এসেছো কারণ তোমার আত্মা অতৃপ্ত। তুমি বিশ্বাস করতে পারছো না যে তুমি মৃত। এই আয়না জীবিতদের খায় না, ওটা মৃতদের তাদের আসল রূপ দেখায়। অনির্বাণের মাথা ঘুরতে শুরু করলো। সে নিজের শরীরের দিকে তাকালো। তার হাত পা ঠিক আছে। সে বুকে হাত দিল। হৃৎস্পন্দন? সে কি অনুভব করতে পারছে? না, এক অদ্ভুত শূন্যতা। কোনো ধকধক শব্দ নেই। সে আয়নার দিকে তাকালো। এবার আয়নায় কোনো প্রতিবিম্ব নেই। আয়নাটা সম্পূর্ণ ফাঁকা। না না, এটা হতে পারে না। অনির্বাণ চিৎকার করতে করতে মেঝের ওপর বসে পড়ল। আমি স্বপ্ন দেখছি, এটা একটা দুঃস্বপ্ন। বৃদ্ধ চেয়ার থেকে উঠে এলেন। তার শরীরটা ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হতে শুরু করল। স্বপ্ন এবং বাস্তবের মাঝখানের দেওয়ালটা খুব পাতলা। অনির্বাণ, তুমি এখন আমাদেরই একজন, এই আয়না মহলের বাসিন্দা। ঘরটা কাঁপতে শুরু করলো। আয়নার ভেতর থেকে শত শত হাত বেরিয়ে এলো, কালো পোড়া হাত। তারা অনির্বাণকে ডাকছে, এসো, এসো আমাদের সাথে। অনির্বাণ জ্ঞান হারালো। ভোরে
পাখির ডাকে অনির্বাণের ঘুম ভাঙল। জানালা দিয়ে লোদ এসে মুখে পড়েছে। সে ধর্মর করে উঠে বসল। সে শুয়ে আছে সেই আয়নার ঘরের মেঝেতে, কিন্তু ঘরটা এখন আর অতটা ভয়ঙ্কর নয়। ধুলো মাখা, ভাঙাচোয়া একটা সাধারণ ঘর। সেই আয়নাটা কোনায় পড়ে আছে, কিন্তু ওটা একটা সাধারণ ভাঙা আয়না ছাড়া আর কিছু নয়। অনির্বাণ নিজের গায়ে চিমটি কাটল, ব্যথা পেল। সে বেঁচে আছে। হৃদস্পন্দন চেক করল। হ্যাঁ, বুকটা ধকধক করছে। উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবটাই মনের ভুল, অতিরিক্ত ক্লান্তি আর এই পরিবেশের প্রভাব। সে উঠে দাঁড়ালো, ব্যাগটা কাঁধে নিয়ে নিচে নেমে এলো। সদর দরজাটা খোলাই ছিল। বাইরের রোদ তাকে নতুন জীবন দিল। সে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে শুরু করল। তার গাড়িটা যেখানে খারাপ হয়েছিল সেখানে গিয়ে দেখল গাড়িটা দিব্যি ঠিক আছে। স্টার্ট দিতেই ইঞ্জিন চালু হয়ে গেল। যাক বাবা, এখান থেকে পালানো যাক। আর কোনোদিন এসব ভুতুড়ে বাড়িতে আসবো না, মনে মনে প্রতিজ্ঞা করল অনির্বাণ। গাড়ি চালিয়ে সে হাইওয়েতে উঠল। খিদে পেয়েছে খুব। একটা ধাবার সামনে গাড়ি দাঁড় করালো। ধাবায় বেশ ভিড়, টিভিতে খবর চলছে। সে এক কাপ চা আর টোস্ট অর্ডার করল। চায়ে চুমুক দিতে দিতে সে টিভির খবরের দিকে তাকালো। খবর পাঠক বলছেন, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত সাংবাদিকের দেহ অবশেষে শনাক্ত করা গেল। 3 দিন আগে গাড়ি সমেত খাদে পড়ে যান বিশিষ্ট সাংবাদিক অনির্বাণ সেন। আজ সকালে পুলিশ ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করে। অনির্বাণের হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। গরম চা তার পায়ে পড়ল, কিন্তু সে কোনো ছ্যাঁকা অনুভব করল না। টিভির পর্দায় উদ্ধার হওয়া গাড়িটার ছবি দেখাচ্ছে। অনির্বাণের ঠিক সেই মারুতি গাড়ি, আর পাশে স্ট্রেচারে ঢাকা একটা লাশ। লাশের হাতটা স্ট্রেচারের বাইরে ঝুলে আছে। সেই হাতে অনির্বাণেরই প্রিয় ঘড়িটা। ধাবার ওয়েটার ছেলেটা এলো ভাঙা কাপ পরিষ্কার করতে। সে অনির্বাণের টেবিলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আরে, এই টেবিলে তো কেউ ছিল না, কাপটা পড়ল কি করে? অনির্বাণ ছেলেটাকে ডাকল, এই যে ভাই, শোনো। ছেলেটা কোনো উত্তর দিল না। সে সোজাসুজি অনির্বাণের শরীরের ভেতর দিয়ে হেঁটে চলে গেল অন্য টেবিলে। অনির্বাণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মানে জমিদার ননীগোপাল মিথ্যে বলেনি। কিন্তু তাহলে সে এখন কোথায়? সে কি ভূত নাকি অন্য কিছু? সে ধাবার বাইরে রাখা একটা বড় আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় ধাবার ভিড় দেখা যাচ্ছে, পেছনের রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু অনির্বাণ নেই। তার কোনো প্রতিবিম্ব নেই। হঠাৎ তার মনে পড়ল গত রাতের শেষ ঘটনাটা। জমিদার ননীগোপাল বলেছিলেন, তুমি এখন আমাদেরই একজন, এই আয়না মহলের বাসিন্দা। তাহলে এই সকাল, এই রোদ, এই ধাবা সবই কি মিথ্যে? ঠিক তখনই অনির্বাণের কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করল। সে ধীরে ধীরে ঘাড় ঘোরালো। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে জমিদার ননীগোপাল। দিনের আলোতেও তার চোখগুলো জ্বলছে। তিনি মুচকি হেসে বললেন, আমি বলেছিলাম না অনির্বাণ বাবু, পালানো অত সহজ নয়। তুমি ভেবেছিলে তুমি জেগে উঠেছ, ওটা ছিল তোমার শাস্তির দ্বিতীয় ধাপ। এই যে দেখছো ধাবা, হাইওয়ে, এসব কিছুই নেই। তুমি এখনো সেই আয়নার ঘরেই আছো। অনির্বাণ চিৎকার করে উঠল, না না! কিন্তু তার চিৎকার ধাবার কোলাহলে মিশে গেল না। তার চিৎকার মিলিয়ে গেল একটা অন্ধকার ঘরের 4 দেওয়ালের মাঝে। অনির্বাণ চোখ খুলল। সে আবার সেই আয়নার ঘরের মেঝেতে শুয়ে আছে। রাত, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। সেই একই অমাবস্যার রাত। সে উঠে বসল। আবার সেই একই ঘটনা ঘটতে শুরু করল। সে নিচে নামল, গাড়ির কাছে গেল, কিন্তু এবার সে দেখল গাড়িটা স্টার্ট নিচ্ছে না। সে আবার হাঁটতে শুরু করল জঙ্গলের পথে। সে বুঝতে পারল সে একটা লুপ বা সময়ের চক্রে আটকে গেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। অনির্বাণ যখন জমিদার বাড়ির গেটে পৌঁছল, দেখল গেটের সামনে অন্য একজন দাঁড়িয়ে আছে, হাতে টর্চ, কাঁধে ব্যাগ। লোকটা দেখতে হুবহু অনির্বাণের মতো। না, হুবহু নয়, ওটাই অনির্বাণ। যে অনির্বাণ এখন গেটের বাইরে দাঁড়িয়ে, যে এইমাত্র এলো, সে ভেতরের অনির্বাণকে দেখতে পাচ্ছে না। কিন্তু লুপে আটকে থাকা অনির্বাণ এখন সব মনে করতে পারল। সে সাংবাদিক নয়, সে অনির্বাণ সেন নয়। আসল অনির্বাণ সেন এই বাড়িতে এসেছিল 1924 সালে, 100 বছর আগে। সে এই আয়নার সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করেছিল, কারণ সে তার স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে পারেনি। তার অতৃপ্ত আত্মা এই আয়নার মধ্যে বন্দী হয়ে যায়। কিন্তু একাকিত্ব ঘোচাতে আয়না তাকে একটা খেলা উপহার দিয়েছে। প্রতি অমাবস্যায় আয়না তার স্মৃতি মুছে দেয় এবং তাকে নতুন করে এই বাড়িতে প্রবেশ করায়। তাকে বিশ্বাস করায় যে সে বর্তমান যুগের একজন সাংবাদিক। তাকে আধুনিক জামাকাপড় পরায়, তাকে গাড়ি দেয়, যা আসলে তার মনের কল্পনা।
তাকে মোবাইল ফোন দেয়। সে আসলে গত 100 বছর ধরে প্রতি রাতে এই বাড়িতে ঢুকছে, ভয় পাচ্ছে এবং শেষে জানতে পারছে সে মৃত, এবং ভোর হওয়ার আগেই তার স্মৃতি আবার রিসেট হয়ে যাচ্ছে। যে ননী গোপালকে সে দেখেছিল ওটা কেউ নয়, ওটা তার নিজেরই পচা যাওয়া সত্তা, যা তাকে আয়নার ভেতর থেকে সত্যটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। বাইরে দাঁড়িয়ে থাকা নতুন অনির্বাণ আসলে সেই একই আত্মা। লুপের শুরুতে গেট ঠেলে ভেতরে ঢুকল। লুপের শেষের অনির্বাণ চিৎকার করে উঠল, ঢুকিস না, পালা, এটা একটা ফাঁদ। কিন্তু লুপের শুরুর অনির্বাণ কিছুই শুনতে পেল না। সে শুধু বলল, কে কে ওখানে, এবং তারপর নিজের মনেই বলল, হয়তো মনের ভুল। লুপের শেষের অনির্বাণ দেখল তার শরীরটা ধীরে ধীরে আয়নার দিকে টেনে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য শক্তি। তাকে আবার আয়নার ভেতরে ঢুকতে হবে, আবার সব ভুলতে হবে, আবার নতুন করে গাড়ি খারাপ হবার নাটক করতে হবে। সে আয়নার কাছে হাত রাখল। শেষবারের মতো সে নিজেকে দেখল। এবার সে কোনো সাংবাদিককে দেখল না, সে দেখল ধুতি পাঞ্জাবি পরা এক বিষণ্ণ যুবককে, যার গলায় দড়ির দাগ, 1924 সালের সেই অভিশপ্ত রাতে যে গলায় দড়ি দিয়েছিল। আয়না তাকে গ্রাস করে নিল। ঘর নিস্তব্ধ। নিচ থেকে আবার সেই চেনা ডাক ভেসে উঠল, হ্যালো, কেউ আছেন? খেলা আবার শুরু হলো।